আমফানের অবস্থান সম্পর্কে আপনাদের আমরা জানানোর চেষ্টা করছি এবং বিভিন্ন সাইটস ঘেটে আমরা বিভিন্নভাবে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে ঠিক এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে আমফান সেটা দেখানোর চেষ্টা করছি। প্রথমে আরো একটা দিকে যদি আমরা দেখাই তাহলে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে আমফানের যা অবস্থা তাতে যদি আমরা 18 তারিখ ভোরবেলা দেখুন 5:30টার সময় দেখাচ্ছে সুপার সাইক্লোনিক স্টর্ম আমফান এই অবস্থায় ছিল। এরপর আস্তে আস্তে এগোচ্ছে 11:30 সকাল 11:30 তখনও কিন্তু সুপার সাইক্লোনিক স্টর্ম, তার কারণ হচ্ছে ঘন্টায় তার গতিবেগ ছিল 161 কিলোমিটার। এরপর বিকেল বেলা এগোচ্ছে 5:30টার সময়, সেই সময়ও কিন্তু সুপার সাইক্লোনিক স্টর্ম হয়ে রয়েছে। 18 তারিখের কথা আমি বলছি। এরপর হচ্ছে 18 তারিখ রাত্রেবেলা 11:30 সেই সময়ও সুপার সাইক্লোনিক স্টর্ম রয়েছে, তার কারণ 150 তখন তার গতিবেগ রয়েছে। এরপর 19 তারিখ ভোরবেলা অর্থাৎ আজকের কথা, আজকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা শক্তি ক্ষয় হয়েছে এই আমফানের। 138 কিলোমিটার গতিবেগে চলছে এই স্টর্ম এবং এটা রয়েছে এই মুহূর্তে এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। এরপর আমরা যদি দেখি যে 5:30টার পর বিকেলবেলা কি হতে চলেছে, আরো কিন্তু শক্তি ক্ষয় হচ্ছে। অর্থাৎ এই যে ছবিটা আমরা দেখানোর চেষ্টা করছি সেই ছবিটার মধ্যে এই সমুদ্রের মধ্যে কিন্তু এই সময়টা বঙ্গোপসাগরে যখন এই ঘূর্ণিঝড় তৈরি হয়েছে তারপরে কিন্তু স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই সময়টাতে। তো সেই সময় কিন্তু 132 প্রতি ঘন্টায় তার গতিবেগ থাকার কথা। এরপর 20 তারিখ যদি আমরা যাই তাহলে দেখছি আস্তে আস্তে কিন্তু শক্তি ক্ষয় হচ্ছে এবং তখনও কিন্তু এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে রয়েছে আমফান। আবার 5:30 20 তারিখ 5:30 115 কিলোমিটার প্রতি ঘন্টায় তার যা গতিবেগ থাকছে সেটা দেখাচ্ছি। অর্থাৎ আবারও শক্তি ক্ষয় হচ্ছে, এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মেই রয়েছে। 21 তারিখও আমরা দেখতে পাচ্ছি 75 কিলোমিটার, আরো অনেক শক্তি ক্ষয় করছে কিন্তু এই আমফান। সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম তখনও বলা হচ্ছে। এরপর যদি আমরা দেখি 22 তারিখ কিন্তু আরো একেবারে মানে স্থলভাগে আছড়ে পড়ার পর শক্তি একেবারে ক্ষয় হয়ে যাওয়ার পর তখন ডিপ্রেশন, তখন কিন্তু নিম্নচাপে পরিণত হচ্ছে এই আমফান। অর্থাৎ আমরা বোঝানোর চেষ্টা করলাম আপনাদের যে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় তৈরি হয়ে রীতিমতো সুপার সাইক্লোনে পরিণত হয়েছে এবং কিভাবে আস্তে আস্তে শক্তি ক্ষয় হচ্ছে এবং তারপর সেটা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে এবং তারপর ডিপ্রেশন অর্থাৎ নিম্নচাপে পরিণত হবে এই ঘূর্ণিঝড় আমফান। অর্থাৎ ক্রমশই শক্তি ক্ষয় হচ্ছে, ইতিমধ্যে শক্তি ক্ষয় শুরু হয়ে গেছে এবং স্থলভাগে ধাক্কা মারার পর আমফানের শক্তি আরো ক্ষয় হবে সেই একটা আভাস মিলল। আমাদের সঙ্গে রয়েছেন আবহাওয়াবিদ রামকৃষ্ণ দত্ত, আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। আমরা যা দেখলাম যে ক্রমশই শক্তি ক্ষয় হচ্ছে আমফানের, তাহলে কি কোথাও একটা আশঙ্কাও কমছে? অ্যাকচুয়ালি আপনারা যেটা দেখাচ্ছে সেটা মডেল আউটপুট, ওটা কিন্তু অ্যাকচুয়াল না। আচ্ছা, অ্যাকচুয়ালটা যেটা ইন সিটু অবজারভেশন বা এই মুহূর্তে, যেমন আমি যেই ডেটাটা আপনাদের বলতে যাচ্ছি, ন্যাশনাল সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্ট NCMRWF, আরেকটা হচ্ছে ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্ট ECMRWF, এদের ফোরকাস্ট অনুযায়ী, এদের অ্যানালিসিস অনুযায়ী এই মুহূর্তে সাইক্লোনের যেটা 1999 সালে যে সাইক্লোনটা হয়েছিল পারাদ্বীপে তার সঙ্গে মিলে যাচ্ছে। ওই সাইক্লোনের পারাদ্বীপ সাইক্লোনের ছিল সেন্ট্রাল প্রেশার ছিল 912 আর এটার আমফানের এই মুহূর্তে 913, সুতরাং অলমোস্ট 12 and 13 এটাকে ইকুয়ালি বলে নেওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে ল্যান্ডফলের সময় একটু তো কমতেই পারে, কিন্তু যে কতটা কমবে, সুপার সাইক্লোন পারাদ্বীপে যেটা হয়েছিল স্পিড ছিল 260 কিলোমিটার পার আওয়ার, যদি ধরেও নি 25% কমে যাবে তবুও কিন্তু 200 কিলোমিটার আশেপাশেই থাকছে। আর এই 200 কিলোমিটার স্পিডে যদি ধাক্কা মারে সেক্ষেত্রে কিন্তু জলোচ্ছ্বাস, যেটা গতকাল বলেছিলাম আপনাদের চ্যানেলেই যে প্রায় 18-20 ফুট হবে, মানে 6 মিটার, কিন্তু আমার এই মুহূর্তে মনে হচ্ছে সেটা আরও বাড়বে। সুতরাং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট নিশ্চয়ই অ্যাওয়ার এই ব্যাপারে, সেটা খেয়াল রেখে এগোতে হবে। আর একটা যেটা উইন্ড স্পিড যত বাড়ছে
বা কমছে সেটা কিন্তু ডিজাস্টারের সঙ্গে মানে একটা প্রপোর্শনাল, সেটা স্পিডের স্কোয়ারের সাথে। যেমন ধরুন 60 কিলোমিটার বেগে উইন্ড স্পিড এলে যে পরিমাণ ক্ষয় হবে, 120 কিলোমিটার বেগে আসলে আচ্ছা। ডবল না হয়ে 4 গুণ হবে, এই স্কোয়ারের সাথে প্রপোর্শনাল। সেক্ষেত্রে কিন্তু প্রিপেয়ার্ড থাকতে হবে। রামকৃষ্ণ আরো বাবু, একটা আপনার ব্যাপার- কথা ধরেই আপনি যে তথ্য দিলেন, অর্থাৎ আপনার তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে এর মধ্যখানে যে প্রেসার রয়েছে, যে শক্তি রয়েছে, অর্থাৎ এখানে এই রাজ্য যখন ধাক্কা মারবে প্রায় 200 কিলোমিটার থাকছেই গতিবেগ। এরপর এখন যে সময়, সেই সময়ের পর থেকে যদি আপনার কাছে জানতে চাওয়া হয় যে ঠিক কোথায় কোথায় কি কি প্রভাব ফেলতে ফেলতে যাবে সামনের দিকে আমফান, আপনি কি ব্যাখ্যা করবেন? তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে এই রাজ্যের সর্বপ্রথম প্রভাব কোথায় পড়তে পারে, এরপরেই বা প্রভাব কোথায় পড়বে এবং কতটা ক্ষয়ক্ষতি হতে পারে? যেটা পুঙ্খানুপুঙ্খভাবে বলতে গেলে একটু অপেক্ষা করতে হবে। সাইক্লোন এখনও কোনো র্যাডার রেঞ্জেই আসেনি, এমনকি পারাদ্বীপের র্যাডারেও আসেনি। যখন র্যাডার রেঞ্জে আসবে তখন কিন্তু পুঙ্খানুপুঙ্খ বলা যাবে, আর নইলে এই মুহূর্তে মডেলের ওপর বেস করেই বলতে হবে। যেমন ধরুন যা স্পিড রয়েছে তাতে সেটা সোজা দীঘা অ্যান্ড ওই আমাদের ওই এর কাছে ওই আচ্ছা। কাকদ্বীপ এইরকম জায়গাতে আসবে। কিন্তু সাইক্লোনটা যেহেতু 500 কিলোমিটার ডায়ামিটার, কোথায় হিট করলো সেটা ম্যাটার তো করছে বটেই, কিন্তু তার আশেপাশের এলাকাও খুব একটা কম হবে না। আর জলোচ্ছ্বাস যেটা বলতে যাচ্ছিলাম, যে জলোচ্ছ্বাস একটা 60 কিলোমিটার বেগে ওয়াটার মাস যখনই আসবে, সেটা কিন্তু পাড়ের দিকে এসে এর ভেলোসিটি অনেক বেড়ে যাবে, স্কোয়ারে বাড়ে বা কখনো কখনো 4 টাইমস বাড়ে। এই জলোচ্ছ্বাসেরটাই হচ্ছে মারাত্মক, যেটা উইন্ড স্পিডের থেকে জলোচ্ছ্বাসের ডিভাস্টেশনটা বেশি, যেটা আয়লার ক্ষেত্রে মানুষ বুঝতে পেরেছিল যে আচ্ছা। কতটা জলোচ্ছ্বাস এফেক্ট করতে পারে। আচ্ছা। আর সেটা এখনো ওই এরিয়াতে কিন্তু আয়লার সিমটম এখনো পাওয়া যায়। একদম সেই ছাপ এখনো রয়েছে, সেই বিষয়টাই আরো বেশি ভাবাচ্ছে সেখানকার মানুষদের। আমাদের সঙ্গে রয়েছেন বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞ তুহিন ঘোষ। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। এই যে কথাটি বলা হচ্ছে যে যখন আছড়ে পড়বে এই রাজ্যের উপর উপকূলবর্তী এলাকায়, বা যার প্রভাব ইতিমধ্যে দীঘা চত্বরে পড়তে শুরু করেছে, কাকদ্বীপেও বৃষ্টি হতে শুরু করে দিয়েছে, প্রায় 200 কিলোমিটার গতিবেগ থাকছে। সেক্ষেত্রে এত বড় বিপর্যয় মোকাবিলা করার, এত বড় বিপর্যয় সামাল দেওয়ার পরিকাঠামো কি আমাদের রয়েছে? আমরা কি তৈরি? একটা খুব পরিষ্কার কথা হচ্ছে যে পরিকাঠামো তৈরি মানে আমাদের একটা ডিপার্টমেন্ট আছে, স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। তো এইটার মাধ্যমেই আমাদের সমস্ত কাজগুলো করার কথা, কিন্তু এটা একটা পার্টিকুলার ডিপার্টমেন্টের কাজ নয়, এটা সমস্ত লাইন ডিপার্টমেন্ট গভর্নমেন্টে যারা আছেন সবাইকে কোঅর্ডিনেট করে কাজটা করার কথা। এবার এখানে আমার যদি ঝুঁকিটাকে কমাতে হয়, আমাকে মেইনলি যেটা করতে হয় এই লাইন ডিপার্টমেন্টগুলোকে নিয়ে এমন কোনো নির্দিষ্ট পরিকল্পনা করতে হয় যাতে কিনা এই ঝুঁকির পরিমাণটা কমে যেতে পারে। কারণ আমি তো এই সাইক্লোন বা এই ঝঞ্ঝাকে আমি ঠেকাতে পারবো না, কিন্তু তার ক্ষতিটাকে কমাতে পারি। আমরা যেটা বলি যে মিনিমাইজেশন অফ রিস্ক। সো এই মিনিমাইজেশনটা করতে গেলে অনেক আগে থেকে প্রস্তুতি নিতে হয়, তাতে কিন্তু পরিকাঠামোর প্রশ্নটা আসছে না, আসছে প্রাথমিকভাবে পরিকল্পনাটা। সেই পরিকল্পনাটা যদি ঠিক ঠিক যথাযথ হয় তবেই কিন্তু আমার কি কি পরিকাঠামো লাগবে সেইটা আমার বুঝতে সুবিধে হয়। এবং আমাদের যে ইনসিডেন্ট রেসপন্স সিস্টেম, আমার ইমার্জেন্সি অপারেশন সেন্টার, কিছু এসওপি থাকে, সেই ঘটনাগুলোকে কিন্তু আমাদের প্ল্যানের মধ্যে রাখতে হয়। এবং তার সঙ্গে সোসাইটিকে, কমিউনিটিকে অনেক বেশিভাবে সেন্সিটাইজ করতে হয় এবং নিতে হয় সঙ্গে প্ল্যানিং এর মধ্যে। যেমন মানে নির্দিষ্ট জায়গা ধরে যদি বলেন তাহলে এক এক জায়গায় কিন্তু প্ল্যানিংটা এক এক রকম হবে। আজকে সাগর নামখানাতে যে প্ল্যানিংটা হবে সেটা কিন্তু গোসা বা বালিতে সেই প্ল্যানিংটা হবে না, সেই প্ল্যানিংটা ডিফারেন্ট হবে। ফলে এইগুলোকে মাথায় রেখে এগোতে হয়। ফলে পরিকাঠামোর আগে আমি বলবো যে পরিকল্পনাটা খুব জরুরি, সদিচ্ছাটা খুব জরুরি, তারপরে গিয়ে এই পরিকাঠামো। কারণ পরিকাঠামোর কথা তখনই আসছে যখন আমার ঘটনাটা ঘটছে এবং আমি সেটাকে যথাযথভাবে অ্যাড্রেস করতে পারছি কিনা। কিন্তু পরিকাঠামোর আগে পরিকল্পনা, এটা আমার বক্তব্য।
অর্থাৎ পরিকল্পনা অনুযায়ী পরিকাঠামোর বিষয়টা দেখা হচ্ছে। আপনি যে কথাটা বললেন, এখনো পর্যন্ত উপকূলবর্তী এলাকার মানুষগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, নিচু এলাকার মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পুরীর পরিস্থিতিটা, যেহেতু ওড়িশাতে আজকে ইতিমধ্যেই আবহাওয়া পরিবর্তন হতে শুরু করেছে, সেখানেও সতর্ক করা হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে মানুষকে। সেখানকার ছবিটা কি, সেখানে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেই ছবি আমরা দেখছি। आ रहा है सामुद्रिक झड़ अम्फान और इसको लेकर अभी पुरी में माहौल का परिवर्तन हो चुका है। अगर हम वेदर का बात कहेंगे तो वेदर अभी पूरा क्लाउडी वेदर है और आप देख सकते हैं ये पुरी का समुद्र अभी कितना अशांत हो चुका है, क्योंकि जो आईएमडी का फोरकास्ट किया गया था कि तेज लहरें आएगा और उसी का हालत आप देख सकते हैं कि समुद्र का अपना स्थिति धीरे धीरे बदलती जा रही है। और ये पुरी का जो पेंटकटा है, जो मत्स्यजीवी यहाँ पर रहते हैं, इसी तरीका का हालत पुरी में कोस्टल एरिया में है। और पुरी में अगर बात कहेंगे तो 6 कोस्टल एरिया में सारी तरफ से राहत कार्य कैसे होगा, इसके लिए डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन की तरफ से सारी व्यवस्था की जा रही है। और दूसरा चीज बताना चाहता हूँ कि आज शाम तक 90,000 लोगों को इवैक्यूएट किया जाएगा और इसके लिए 850 साइक्लोन शेल्टर भी बनाया गया है। 90,000 মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে, যে আপডেট আমরা পেলাম। এবং সকাল থেকেই যে আমফান সংক্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি, সেখানে পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে যে আজ দুপুরের পর থেকে ওড়িশার এই সমস্ত এলাকায় প্রভাব ফেলতে শুরু করে দিয়েছে। এবং ওড়িশার পর এ রাজ্যের যে পার্শ্ববর্তী এলাকাগুলি, পূর্ব মেদিনীপুরে বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। পূর্ব মেদিনীপুরের দীঘায় সেখানেও মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া শুরু হয়ে গিয়েছে এবং প্রত্যেকটা মুহূর্তে সতর্ক করা হচ্ছে। বিশেষ বিশেষ যে ব্যবস্থা নেওয়ার, সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে। জোনপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত ভৌমিক। সুজিত, সেখানে নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে? গত দুদিন ধরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শর্মিষ্ঠা, তোমাকে জানিয়ে রাখি যে পূর্ব মেদিনীপুরের নিউ দীঘা, উদয়পুর থেকে একেবারে হলদিয়া পর্যন্ত কোনো এলাকা সমুদ্র তীরবর্তী, কোনো এলাকা নদী তীরবর্তী, এই যে উপকূলীয় অঞ্চল, সেসব অঞ্চলে কিন্তু বলা যায় যে কড়া যে পদক্ষেপ বা নজরদারি সবটাই কিন্তু প্রশাসন গত 3 দিন ধরে চালিয়ে যাচ্ছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই জুনপুট এলাকা কিন্তু খুব বিপজ্জনক অবস্থায় রয়েছে বলে মনে করা হচ্ছে এবং সেখানে কিন্তু প্রশাসনের জেলা স্তর থেকে ব্লক স্তর, সর্বস্তরের প্রশাসনিক আধিকারিকরা হয়েছে। ইতিমধ্যে প্রায় 30,000 মানুষকে এই যে উপকূল এলাকা সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং রাত পর্যন্ত প্রায় 1 লক্ষ মানুষকে সরানোর যে লক্ষ্যমাত্রা রেখেছে প্রশাসন। কারণ এই যে গোটা এলাকা, এই এলাকার মধ্যে প্রায় 6 লক্ষ মানুষের বাস, সেখানে কাঁচা বাড়ি রয়েছে এখনো খেজুরি, নন্দীগ্রাম কিংবা জুনপুট এলাকায়। সেই সব অঞ্চলের যারা বাসিন্দা তাদেরকে একেবারে সেফ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এবং ফ্লাড সেন্টার, আশ্রয় কেন্দ্র হিসেবে স্কুল বাড়ি, একই সঙ্গে আত্মীয়র বাড়িতেও চলে যাওয়ার নির্দেশ দেওয়ার পর দেখা গেছে প্রায় 30,000 মানুষ ইতিমধ্যেই চলে গিয়েছেন। জুনপুট, যেটা তোমাকে বারবার বলছিলাম যে জুনপুট কিন্তু খুব বিপজ্জনক জায়গায় রয়েছে, এমনটাই কিন্তু অঙ্ক কষে দেখছে জেলা প্রশাসন এবং সে কথা মাথায় রেখে শর্মিষ্ঠা নজরদারি চূড়ান্তভাবে রেখেছে গোটা এলাকা জুড়ে। একদম পূর্ব মেদিনীপুরের ছবি যেমন দেখছি, তার পাশাপাশি দক্ষিণ 24 পরগনা বারুইপুর থেকে জেলা সদরের দপ্তর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ। অর্পণ, সেখানে কিরকম তৎপরতা দেখছো, সেখানে কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকায় কিন্তু প্রবল বৃষ্টি শুরু হয়েছে। কালো মেঘে ঢেকা ছিল সকাল থেকেই এবং প্রবল বৃষ্টি শুরু হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকেই কিন্তু গতকাল থেকে রেস্কিউ কাজ চলছে। যারা নদীর একদম পাড়ে বাস করছে তাদেরকে সরানোর কাজ শুরু করেছিল। এ পর্যন্ত প্রশাসনিক ভাবে জানানো হয়েছে 40,000 মানুষকে সরিয়ে তারা ফ্ল্যাট সেন্টারে নিয়ে এসছেন। সেখানে খাবারের বন্দোবস্ত করা হয়েছে। করোনা সংক্রমণ ঠেকানোর জন্য সামাজিক দূরত্ব বজায় যা থাকে সেদিকেও লক্ষ্য রাখা হয়েছে। হ্যান্ড স্যানিটাইজার রাখা হয়েছে, সাবান রাখা হয়েছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে তাদেরকে খাবারের ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে দক্ষিণ 24 পরগনার যে উপকূলবর্তী এলাকা রয়েছে, যার মধ্যে সাগর, নামখানা, কাকদ্বীপ, ফেজারগঞ্জ,
কৈখালী, ক্যানিং এবং গোসবার বিস্তীর্ণ এলাকার মানুষজনকে আজকের আচ্ছা। মধ্যে প্রায় 1.5 লক্ষ মানুষকে সরানো হবে বলে তাদের টার্গেট রয়েছে। তবে এই যে বৃষ্টি শুরু হয়েছে তার জন্য কিন্তু উদ্ধার কার্যে কিছুটা হলেও বেগ পেতে হবে প্রশাসনকে। তবে প্রশাসনের সমস্ত স্তরের মানুষজন তারা হ্যাঁ, অর্পণ। গ্রামের থেকে তাদেরকে বার করার কাজ শুরু করেছে এবং ফ্ল্যাট সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে। অনেক ধন্যবাদ সুজিত, অনেক ধন্যবাদ অর্পণ। আমাদের সঙ্গে রয়েছেন বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞ তুহিন ঘোষ। আপনার কাছে জানতে চাইবো, এই মুহূর্তে যে পরিস্থিতি দাঁড়াচ্ছে, কোন বিষয়টাতে সব থেকে বেশি জোর দেওয়া উচিত বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে? এখন পরিস্থিতিটা তো একেবারেই সামনে, ফলে আমাদের এখন এই ইভ্যাকুয়েশন ব্যাপারটা, আমি একটু আগেও কথা বলছিলাম বিভিন্ন জায়গাতে, ইভ্যাকুয়েশন কিন্তু বিভিন্ন জায়গাতে এখনো পর্যন্ত শুরু হয়নি, এরকম কিছু খবর আছে। তো সেই জায়গাটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। যতটা প্রস্তুতি হয়েছে, এখন নতুন করে আর প্রস্তুতি নেওয়ার জায়গা নেই, কিন্তু মানুষকে সরিয়ে নিয়ে গিয়ে সাইক্লোন শেল্টারে রাখাটা এই মুহূর্তে খুবই জরুরি। এছাড়া মানে মানুষকে সচেতন করাটা একটা খুব জরুরি ব্যাপার। কারণ একটা ব্যাপার যেটা শোনা যাচ্ছে মানুষের সঙ্গে কথা বললে, যে তারা ভাবছে যে দীঘাতে ধাক্কা মারবে ঝড়টা, তারপর ঝড়টা চলে যাবে বাংলাদেশে। তাদের মধ্যে হয়তো এরকম একটা অন্য রকমের ধারণা তৈরি হয়েছে। এইটা তাদেরকে কেউ বোঝানোর জায়গায় বা মানে বোঝানো যায়নি তাদেরকে, যে এই বিস্তীর্ণ এলাকাটা জুড়েই ঝড়টা চলবে। দীঘা থেকে হাতিয়া বাংলাদেশের এই মাঝখানের পুরো বিস্তীর্ণ এলাকা জুড়েই ঝড়টা হবে। এরকম নয় যে শুধুমাত্র দীঘাতে ধাক্কা মারবে তারপরে গিয়ে হাতিয়ার দিকে চলে আচ্ছা, যাবে, আচ্ছা। বাংলাদেশের দিকে, আর আমরা খুব সেফ থাকবো আর কি। সেক্ষেত্রে যে কথাটা পূর্বাভাস পাওয়া গেল, যে যা পরিস্থিতি দাঁড়াচ্ছে এই মুহূর্তে সকলকে সরিয়ে নিয়ে যাওয়াই প্রাথমিক কাজ। অনেক ধন্যবাদ। কিন্তু কলকাতাও এই মুহূর্তে প্রস্তুত। কলকাতা পুরসভার পক্ষ থেকেও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও সতর্ক করা হচ্ছে মানুষকে। তুলে ধরেছে বিশেষ প্রতিবেদন আমাদের প্রতিনিধি। আমফান ঘূর্ণিঝড় আগামীকাল এর মোকাবেলায় আপনাদের কাছে অনুরোধ আপনারা বাড়িতে ঘূর্ণিঝড় আমফানের আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে লালবাজার থেকে কলকাতার সমস্ত থানাকে নির্দেশ দেওয়া হয়েছে যে সংশ্লিষ্ট থানা এলাকা যে সমস্ত বিপজ্জনক বাড়ি রয়েছে সেখান থেকে মানুষকে অন্যত্র সরিয়ে রাখতে এবং সেখানকার মানুষকে সাবধান করতে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চিতপুর থানার পুলিশ তাদের এলাকার একটি বিপজ্জনক বাড়িতে এসেছে এবং সেখানে এসে সেখানকার বাসিন্দাদের সঙ্গে তারা কথা বলছে এবং কথা বলে তারা জানার চেষ্টা করছে যে এই বাড়িটি কি অবস্থায় রয়েছে। এবং ছবিতেই স্পষ্ট দেখা যাচ্ছে বাড়িটি অত্যন্ত বিপজ্জনক, তার কারণ বাড়ির থেকে ইতিমধ্যেই বট গাছের ঝুড়ি নেমে এসছে। এবং এই মুহূর্তে চিতপুর থানা পুলিশ কিন্তু সেখানে এসে সেই পরিবারের লোকেদের সঙ্গে কথা বলছে, তারা জানার চেষ্টা করছে যে তারা আদৌ এখানে নিরাপদ বোধ করছে কিনা। তার কারণ যদি নিরাপদ বোধ না করে তাহলে পুলিশের পক্ষ থেকে এখানে স্থানীয় কমিউনিটি সেন্টার রয়েছে, কমিউনিটি হল রয়েছে, সেখানে তাদেরকে রাখার ব্যবস্থা করা হচ্ছে। সেইটাই কিন্তু মানুষের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে মানুষকে বোঝানো হচ্ছে এবং বলা হচ্ছে যে বাড়িতে যেন তারা শুকনো খাবার মজুত রাখে বা মোবাইল সঙ্গে রাখে, সঙ্গে মোমবাতি, টর্চ ইত্যাদি যেন মজুত রাখা হয়, সেইগুলোই কিন্তু বলা হচ্ছে। তার পাশাপাশি যেহেতু বাড়ির অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর এবং অত্যন্ত বিপজ্জনক, তাই এখানকার মানুষদের সতর্ক করে বলা হচ্ছে তারা এই ঝড়ের আগে যদি কোনো বিপদ মনে করে বা যেরকম বিপজ্জনক ঝড়ের হাত থেকে বাঁচার জন্য তারা কিন্তু চিতপুর থানা পুলিশ এখানে এসে বারবার প্রচার করে যাচ্ছে যে এখানে কোনো বিপদ বুঝলে যেন প্রশাসনের সাহায্য না হয়, পুলিশের সাহায্য নেওয়া হয় এবং কাছের যে কমিউনিটি সেন্টার করা হয়েছে এখানকার মানুষদের আশ্রয় দেওয়ার জন্য সেখানে যেন তারা চলে যায়। ক্যামেরায় সুব্রত কুণ্ডুর সঙ্গে সুজয় পাল, নিউজ 18 বাংলা, কলকাতা। পরিস্থিতি মোকাবিলায় জোর কদমে প্রস্তুতি চলছে সকাল থেকে। ফ্রেজারগঞ্জ সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরেছি এবং সেখান থেকে মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ হচ্ছে। ফ্রেজারগঞ্জ যেহেতু আয়লাকে ভীষণ কাছ থেকে দেখেছে, তাই সেখানকার মানুষ ভীষণভাবে আশঙ্কায় রয়েছেন, ভীষণভাবে আতঙ্কিত তারা। করোনায় এখন তারা ভয় পাচ্ছে না, তারা ভয় পাচ্ছেন আমফানে। বঙ্গোপসাগরের ঠিক এই জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি, এটা ফ্রেজারগঞ্জ। আর সমুদ্র তীরবর্তী অঞ্চল, যার জন্য গতবার বুলবুলেও এই অঞ্চলে অনেক বড় ভয়াবহ ক্ষতি হয়। এবারও এখানকার স্থানীয় মানুষের কথা অনুযায়ী জলের স্তর আস্তে আস্তে বাড়ছে এবং ওপরের দিকে আসছে। এখানে মানুষের আশঙ্কা আজকে রাতের মধ্যেই হয়তো জল এখানে গ্রামের মধ্যে ঢুকে যেতে পারে এবং এই মুহূর্তে এখানকার যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই চেষ্টা করছেন জলটা যাতে না ঢুকে তার জন্য বাঁধ দেওয়ার চেষ্টা করছেন। তবে এই ফ্রেজারগঞ্জ অঞ্চলে এর আগেও ঝড়ে বিভৎস ক্ষতি হয়েছে, লাস্ট বুলবুলেও প্রচুর ক্ষতি হয়েছে। এবারও কিন্তু ক্ষতির আশঙ্কায় রয়েছে এখানকার স্থানীয় মানুষজনেরা।
পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে আমফান, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরাচ্ছি। পারাদ্বীপ থেকে 480 কিলোমিটার দূরে রয়েছে আমফান। দীঘা, সেখান থেকে 630 কিলোমিটার দূরে রয়েছে সাইক্লোন আমফান, যেখানে খেপুপাড়া থেকে 750 কিলোমিটার দূরে তার অবস্থান।